ওয়েলকাম টু এডুকেশন বাই মনোজিৎ সরকার কোচিং সেন্টার। এডুকেশন বাই মনোজিৎ সরকার কোচিং সেন্টার পক্ষ থেকে চলে এসেছে আমি মনোজিৎ সরকার তোমাদের সঙ্গে। আজকে এআই এর মাধ্যমে আমরা শুরু করতে চলেছি ইতিহাস থেকে, ভারতের স্বাধীনতা সংগ্রাম থেকে 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যা বিগত পরীক্ষাগুলিতে বারবার এসেছে প্রশ্নগুলি। সেটার চ্যাপ্টার নাম্বার 1 সেট অন আমরা আজকে শুরু করব। যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করুন। ধন্যবাদ সকল ছাত্রছাত্রীদের কাছে। একটাই রিকোয়েস্ট, চ্যানেলটি দেখার সঙ্গে সঙ্গে একটু লাইক করে দেবেন। আশা রাখছি বিগত বছর যে প্রশ্নগুলো এসছে তোমাদের ভীষণ উপকৃত হবে, এবং সামনের পরীক্ষার কথা মাথায় রেখে এই প্রশ্নগুলো সম্পূর্ণ এআই দিয়ে তৈরি করা হয়েছে। ভুল ত্রুটি থাকলে মার্জনা করবেন। চলো শুরু করি আজকের ক্লাস। সেগুলোও ভালোভাবে বোঝা ঠিক, কারণ পরীক্ষার প্রস্তুতিতে ওই অতিরিক্ত তথ্যগুলোই কিন্তু আসল পার্থক্য গড়ে দেয়। হ্যাঁ, আজ আমরা প্রতিটি প্রশ্নের গভীরে যাব, যাতে পরীক্ষার্থীরা বিষয়টিকে আরও ভালোভাবে আত্মস্থ করতে পারে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্নটা হলো, 1885 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে কতজন প্রতিনিধি উপস্থিত ছিলেন? অপশনগুলো হলো এ 62 জন, বি 72 জন, সি 82 জন, আর ডি 92 জন। এটা একটা খুব কমন প্রশ্ন। হ্যাঁ, আর সঠিক উত্তরটি হলো বি 72 জন। এটা হয়েছিল বোম্বাইয়ের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে। আচ্ছা, আর এর সভাপতি কে ছিলেন? সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, যাকে আমরা WC ব্যানার্জি নামে চিনি। ঠিক। আর কংগ্রেসের প্রতিষ্ঠাতা হিসেবে অ্যালেন অক্টেভিয়ান হিউম, মানে এও হিউমের নামটা তো মনে রাখতেই হবে। আর সেই সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? এটাও তো খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সেই সময় ভারতের ভাইসরয় ছিলেন লর্ড ডাফরেন। এই 4টে তথ্য কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট। বেশ, তাহলে এবার দ্বিতীয় প্রশ্নে যাওয়া যাক। প্রশ্নটা হলো, 1905 সালে বঙ্গভঙ্গের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? অপশনগুলো হলো এ লর্ড কার্জন, বি লর্ড মিন্টো, সি লর্ড হার্ডিঞ্জ, নাকি ডি লর্ড চ্যামসফোর্ড। এর উত্তরটা আমার মনে হয় আমাদের বেশিরভাগেরই জানা। হ্যাঁ, সঠিক উত্তর হলো এ লর্ড কার্জন। একদম। বঙ্গভঙ্গ ভারতের ইতিহাসে একটা টার্নিং পয়েন্ট ছিল। এর সম্পর্কে আর কি কি তথ্য আমাদের মনে রাখতে হবে? প্রথমত, এটা কার্যকর হওয়ার তারিখটা 1905 সালের 16ই অক্টোবর। এই দিন রবীন্দ্রনাথ ঠাকুর তো একটা বিশেষ উৎসবের ডাক দিয়েছিলেন। হ্যাঁ, ঠিক ধরেছ। রবীন্দ্রনাথ ঠাকুর এই দিনটিকে রাখি বন্ধন উৎসব হিসেবে পালন করার ডাক দিয়েছিলেন। এটা ছিল সাম্প্রদায়িক সম্প্রীতির একটা অসাধারণ প্রতীক। আর এই বঙ্গভঙ্গ রদ হয়েছিল কবে? বঙ্গভঙ্গ রদ হয় 1911 সালে লর্ড হার্ডিঞ্জের সময়। আর এই প্রসঙ্গে সুরেন্দ্রনাথ ব্যানার্জির একটা বিখ্যাত উক্তিও মনে রাখা ভালো। কোনটা? দ্য পার্টিশন অফ বেঙ্গল ইজ এ সেটেলড ফ্যাক্ট। এটা বেশ আসে পরীক্ষায়। আচ্ছা, খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। চলুন এবার আমাদের তৃতীয় প্রশ্নে যাই। এটা একটা বিখ্যাত উক্তি নিয়ে, স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করবই। উক্তিটি কার? অপশনস এ লালা লাজপত রায়, বি বাল গঙ্গাধর তিলক, সি বিপিন চন্দ্র পাল এবং ডি অরবিন্দ ঘোষ। এটা তো স্বাধীনতা সংগ্রামের অন্যতম বিখ্যাত একটা স্লোগান। হ্যাঁ, আর এই বিখ্যাত উক্তির বক্তা হলেন বাল গঙ্গাধর তিলক। হ্যাঁ, তিলক সম্পর্কেও কিন্তু বেশ কিছু তথ্য আমাদের জেনে রাখতে হবে। বলুন। যেমন, তিনি এই কথাটা কোথায় বলেছিলেন? তিনি 1916 সালের কংগ্রেসের লখনৌ অধিবেশনে এই কথাটা বলেন। আচ্ছা, আর তাকে তো একটা বিশেষ উপাধি দেওয়া হয়েছিল। হ্যাঁ, ভ্যালেন্টাইন চিরোল তাকে ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট বা ভারতীয় অস্থিরতার জনক বলে অভিহিত করেছিলেন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য। ঠিক। আর ওনার পত্রিকাগুলোর নাম? তিনি 2টো বিখ্যাত পত্রিকা সম্পাদনা করতেন, মারাঠা, যেটা ইংরেজিতে লেখা হতো, আর কেশরী, যেটা মারাঠি ভাষায় লেখা হতো। আর গণপতি আর শিবাজি উৎসব? হ্যাঁ, জাতীয়তাবাদী চেতনা জাগানোর জন্য তিনি গণপতি উৎসব 1893 সালে এবং শিবাজি উৎসব 1895 সালে চালু করেন। দারুণ, অনেকগুলো তথ্য জানা গেল। এবার চতুর্থ প্রশ্ন। 1907 সালে কংগ্রেসের সুরাট অধিবেশনের সভাপতি কে ছিলেন? অপশনগুলো হলো এ দাদাভাই নওরোজি, বি রাসবিহারী ঘোষ, সি লালা লাজপত রায় এবং ডি গোপালকৃষ্ণ গোখলে। এটা একটা ঐতিহাসিক অধিবেশন ছিল। হ্যাঁ, আর সঠিক উত্তর হলো বি রাসবিহারী ঘোষ। একদম।
1907 সালের সুরাট অধিবেশনটা বিখ্যাত কারণ এখানেই কংগ্রেস প্রথমবার ভেঙে যায়। যেটাকে সুরাট স্প্লিট বলা হয়। ঠিক, এই অধিবেশনেই কংগ্রেস চরমপন্থী আর নরমপন্থী এই দুই ভাগে বিভক্ত হয়ে যায়। আর এই অধিবেশনটা কোথায় বসেছিল? এই অধিবেশনটি তাপ্তি নদীর তীরে অনুষ্ঠিত হয়েছিল। আচ্ছা। আর চরমপন্থী নেতা বলতে তো আমরা মূলত লাল বাল পালকেই বুঝি, অর্থাৎ লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক এবং বিপিন চন্দ্র পাল। একদম ঠিক। বেশ, চলুন পরের প্রশ্নে যাই। মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারতে প্রথম সত্যাগ্রহ আন্দোলন কোনটি ছিল? অপশনগুলো হল এ খেদা সত্যাগ্রহ, বি চম্পারণ সত্যাগ্রহ, সি আমেদাবাদ মিল ধর্মঘট, নাকি ডি অসহযোগ আন্দোলন। ভারতে গান্ধীজির রাজনৈতিক যাত্রার সূচনা কিন্তু এই আন্দোলন দিয়ে। আর উত্তরটি হল বি চম্পারণ সত্যাগ্রহ। হ্যাঁ, এই আন্দোলনটা হয়েছিল 1917 সালে বিহারের চম্পারণ জেলায়। আর এর কারণটা কি ছিল? কারণ ছিল নীল চাষীদের ওপর ব্রিটিশদের অত্যাচার আর কুখ্যাত তিনকাঠিয়া প্রথা, এর বিরুদ্ধেই এই আন্দোলন হয়েছিল। গান্ধীজিকে তো ওখানে একজন আমন্ত্রণ জানিয়েছিলেন। হ্যাঁ, রাজকুমার শুক্লা নামে এক স্থানীয় নেতা গান্ধীজিকে চম্পারণে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। এটা কিন্তু পরীক্ষায় প্রায় আসে। আর এই আন্দোলনের গুরুত্বটা কি? এর সবচেয়ে বড় গুরুত্ব হল এটাই ছিল ভারতে গান্ধীজির প্রথম আইন অমান্য বা সিভিল ডিসোবিডিয়েন্স আন্দোলনের সফল পরীক্ষা। বোঝা গেল। এবার আমাদের ষষ্ঠ প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে ঘটেছিল? অপশনস এ 10 এপ্রিল 1919, বি 13 এপ্রিল 1919, সি 16 এপ্রিল 1919, নাকি ডি 13 এপ্রিল 1920। এটা ভারতের ইতিহাসের একটা কালো দিন। নিঃসন্দেহে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছিল বি 13 এপ্রিল 1919। হ্যাঁ, এই ঘটনা সম্পর্কে কয়েকটা তথ্য অবশ্যই মনে রাখতে হবে। যেমন প্রথমত স্থান ও দিন। পঞ্জাবের অমৃতসরে বৈশাখী পূর্ণিমার দিনে এই হত্যাকাণ্ড ঘটে। আর মানুষ ওখানে জড়ো হয়েছিল কেন? ডক্টর সত্যপাল এবং সৈফুদ্দিন কিচলু এই দুজন নেতার গ্রেফতারের প্রতিবাদে সাধারণ মানুষ সেখানে শান্তিপূর্ণভাবে সমবেত হয়েছিল। আর গুলি চালানোর আদেশ কে দিয়েছিল? জেনারেল ডায়ার। তার নির্দেশে নিরীহ মানুষের ওপর নির্বিচারে গুলি চালানো হয়। এই ঘটনার প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর একটা বড় পদক্ষেপ নিয়েছিলেন। একদম। এই নৃশংস ঘটনার প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশদের দেয়া নাইটহুড উপাধি ত্যাগ করেন। আচ্ছা, এবার সপ্তম প্রশ্নে আসা যাক। চৌরি চৌরা ঘটনার পর গান্ধীজি কোন আন্দোলন প্রত্যাহার করে নেন? অপশনগুলো হল এ আইন অমান্য আন্দোলন, বি ভারত ছাড়ো আন্দোলন, সি অসহযোগ আন্দোলন এবং ডি রাওলাট সত্যাগ্রহ। এটার উত্তরটা আগের ঘটনার সাথে কিছুটা যুক্ত। ঠিক, সঠিক উত্তর হল সি অসহযোগ আন্দোলন। হ্যাঁ, এর প্রেক্ষাপটটা বোঝা খুব দরকার। ঘটনাটা কবে আর কোথায় ঘটেছিল? চৌরি চৌরার ঘটনাটি ঘটেছিল 1922 সালের 5ই ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের গোরক্ষপুরে। ঠিক কি হয়েছিল সেদিন? আসলে উত্তেজিত জনতা একটা পুলিশ স্টেশনে আগুন ধরিয়ে দেয়, যার ফলে প্রায় 22 জন পুলিশকর্মী মারা যান। আর এই হিংসার কারণেই গান্ধীজি? হ্যাঁ, গান্ধীজি তো অহিংস নীতিতে বিশ্বাসী ছিলেন। এই ঘটনায় তিনি অত্যন্ত ব্যথিত হন এবং 1922 সালের 12ই ফেব্রুয়ারি বারদৌলি থেকে অসহযোগ আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন। ওনার এই সিদ্ধান্তের তো সমালোচনাও হয়েছিল। প্রচুর সমালোচনা হয়েছিল। চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহরুর মতো বড় বড় নেতারাও গান্ধীজির এই সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন। বেশ, তাহলে এবার অষ্টম প্রশ্নে যাই। সাইমন কমিশন কত সালে ভারতে আসে? অপশনস এ 1927, বি 1928, সি 1929 অথবা ডি 1930। এই প্রশ্নটাতে একটা সূক্ষ্ম পার্থক্য আছে যেটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, আর উত্তরটি হল বি 1928। একদম। পার্থক্যটা হলো সাইমন কমিশন গঠিত হয়েছিল কিন্তু 1927 সালে। ও, কিন্তু তারা ভারতে পৌঁছায় 1928 সালে। হ্যাঁ, 1928 সালের 3 ফেব্রুয়ারি। এই দুটো সাল নিয়ে প্রায় কনফিউশন হয়। এই কমিশনকে হোয়াইট ম্যান কমিশন বলা হতো, তাই না? ঠিক, কারণ এই কমিশনের 7 জন সদস্যই ছিলেন শ্বেতাঙ্গ বা ব্রিটিশ। কোনো ভারতীয় সদস্য না থাকায় একে হোয়াইট ম্যান কমিশন বলা হয়। আর এর বিরুদ্ধে প্রতিক্রিয়া কেমন ছিল? কংগ্রেস এই কমিশন পুরোপুরি বর্জন করে এবং সারা দেশে সাইমন গো ব্যাক স্লোগান ওঠে। এই প্রতিবাদের সময় তো একটা দুঃখজনক ঘটনা ঘটে। হ্যাঁ, এই কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ করার সময় লাঠিচার্জে লালা লাজপত রায় গুরুতর আহত হন এবং কিছুদিন পরেই তার মৃত্যু হয়। খুবই দুঃখজনক। আচ্ছা, 9 নম্বর প্রশ্ন। সুভাষচন্দ্র বসু কত সালে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন? অপশনগুলো হল এ 1938, বি 1939, সি 1940 এবং ডি 1942। এটা সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ মোড়। আর সঠিক উত্তর হল বি 1939। হ্যাঁ, এই ঘটনার পটভূমিটা কিন্তু বেশ আকর্ষণীয়। সেটা কি?
1939 সালে কংগ্রেসের ত্রিপুরী অধিবেশনে গান্ধীজি মনোনীত প্রার্থী পট্টভি সীতারামাইয়াকে হারিয়ে সুভাষচন্দ্র বসু দ্বিতীয়বারের জন্য সভাপতি নির্বাচিত হন। কিন্তু তারপরেও তিনি পদত্যাগ করেন। একদম। গান্ধীজির সঙ্গে তার মতবিরোধ চরমে ওঠে, যার কারণে তিনি কংগ্রেস থেকে পদত্যাগ করেন এবং 1939 সালে 3 মে ফরওয়ার্ড ব্লক নামে একটি নতুন দল গঠন করেন। আচ্ছা, আর অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকের প্রথম সম্মেলন কোথায় হয়েছিল? সেটির প্রথম সম্মেলন নাগপুরে অনুষ্ঠিত হয়েছিল। খুব ভালো। ভারতের স্বাধীনতা আইনের মানে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন? অপশনস: এ উইনস্টন চার্চিল, বি র্যামসে ম্যাকডোনাল্ড, সি ক্লেমেন্ট অ্যাটলি, ডি লর্ড মাউন্টব্যাটেন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। হ্যাঁ, আর সঠিক উত্তর সি ক্লেমেন্ট অ্যাটলি। একদম। ভারতের স্বাধীনতার সময় ব্রিটেনের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে কয়েকটা তথ্য জেনে রাখা ভালো। যেমন ক্লিমেন্ট অ্যাটলি কোন দলের নেতা ছিলেন? তিনি ছিলেন লেবার পার্টির নেতা। আর তার সেই ঐতিহাসিক ঘোষণা? হ্যাঁ, তিনি 1947 সালের 20 ফেব্রুয়ারি ঘোষণা করেন যে 1948 সালের জুনের মধ্যে ব্রিটিশরা ভারতকে স্বাধীনতা দিয়ে ভারত ত্যাগ করবে। আর ভারতের শেষ ভাইসরয়? ভারতের শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটেন, যার পরিকল্পনার ভিত্তিতেই দেশভাগ হয়েছিল। ঠিক। লর্ড মাউন্টব্যাটেনের 3 জুনের পরিকল্পনা বা জুন 3 প্ল্যানের ভিত্তিতেই ভারত ও পাকিস্তান নামে দুটি আলাদা রাষ্ট্র তৈরি হয়। দারুণ। প্রশ্ন নম্বর 11, কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম পূর্ণ স্বরাজের দাবি তোলা হয়েছিল? অপশনগুলো হলো: অপশন এ কলকাতা অধিবেশন 1928, বি লাহোর অধিবেশন 1929, সি মাদ্রাজ অধিবেশন 1927, নাকি ডি করাচি অধিবেশন 1931? এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর সঠিক উত্তর হলো অপশন বি, লাহোর অধিবেশন 1929। একদম। এই লাহোর অধিবেশনটা কিন্তু ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একটা টার্নিং পয়েন্ট ছিল, তাই না? অবশ্যই। এর আগে পর্যন্ত কংগ্রেসের দাবি ছিল ডোমিনিয়ন স্ট্যাটাস, কিন্তু এই অধিবেশনে প্রথমবার পূর্ণ স্বাধীনতার দাবি তোলা হয়। আচ্ছা, এই অধিবেশনের সভাপতি কে ছিলেন? এই ঐতিহাসিক অধিবেশনের সভাপতি ছিলেন জওহরলাল নেহেরু। আর একটা খুব ইন্টারেস্টিং ঘটনা ঘটেছিল এখানে। কি ঘটনা? 1929 সালের 31 ডিসেম্বর মাঝরাতে রাভি নদীর তীরে জওহরলাল নেহেরু ভারতের ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলন করেন। বাহ, মানে এটা ছিল একটা প্রতীকী ঘোষণা। একদম। আর এই অধিবেশনেই আরও একটা বড় সিদ্ধান্ত নেওয়া হয়। সেটা কি? সিদ্ধান্ত হয় যে প্রতি বছর 26 জানুয়ারি দিনটিকে স্বাধীনতা দিবস হিসাবে পালন করা হবে। ও আচ্ছা, আর সেই মতোই তো 1930 সালের 26 জানুয়ারি প্রথম স্বাধীনতা দিবস পালিত হয়েছিল। হ্যাঁ, আর এই 26 জানুয়ারির ঐতিহাসিক তাৎপর্যকে সম্মান জানাতেই কিন্তু পরে 1950 সালের 26 জানুয়ারি ভারতের সংবিধান কার্যকরী করা হয়। দারুণ একটা যোগসূত্র। চলো এবার পরের প্রশ্নে যাই। প্রশ্ন নম্বর 12, দান্ডি অভিযান বা দান্ডি মার্চ কবে শুরু হয়েছিল? অপশনস: এ 12 মার্চ 1930, বি 6 এপ্রিল 1930, সি 26 জানুয়ারি 1930, আর ডি 8 আগস্ট 1942। ডান্ডি মার্চ, এটা তো গান্ধীজির অন্যতম বিখ্যাত একটা আন্দোলন। এর সঠিক উত্তর হলো অপশন এ, 12 মার্চ 1930। ঠিক। তো এই অভিযানটা কোথা থেকে শুরু হয়েছিল? গান্ধীজি তার বিখ্যাত সাবরমতী আশ্রম থেকে এই পদযাত্রা শুরু করেন। আর তার সাথে কতজন অনুগামী ছিলেন? তার সাথে ছিলেন 78 জন বাছাই করা অনুগামী। আর তারা প্রায় 240 মাইল পথ হেঁটেছিলেন। 240 মাইল? হ্যাঁ, পায়ে হেঁটে। তারপর 1930 সালের 6 এপ্রিল তারা ডান্ডি নামক একটা জায়গায় পৌঁছান। আর সেখানেই তিনি লবণ আইন ভঙ্গ করেন। একদম। সমুদ্রের জল থেকে লবণ তৈরি করে ব্রিটিশদের কুখ্যাত লবণ আইন ভঙ্গ করেন। আর এই ঘটনার মধ্যে দিয়েই কিন্তু আইন অমান্য আন্দোলন বা সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট আনুষ্ঠানিকভাবে শুরু হয়। আচ্ছা, এই আন্দোলনে সরোজিনী নাইডুর মতো নেতারাও তো ছিলেন। হ্যাঁ, সরোজিনী নাইডু এবং গান্ধীজির পুত্র মণিলাল গান্ধীও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। বেশ, চলো পরের প্রশ্ন। প্রশ্ন নম্বর 13, গান্ধী আরউইন চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? অপশনগুলো হলো: এ 1930, বি 1931, সি 1932, নাকি ডি 1933? আচ্ছা, গান্ধী আরউইন চুক্তি এটা আইন অমান্য আন্দোলনের পরেই হয়েছিল। এর সঠিক উত্তর হলো অপশন বি, 1931। হ্যাঁ, 1931 সাল। এর নির্দিষ্ট তারিখটা মনে রাখা জরুরি, তাই না? একদম। 1931 সালের 5ই মার্চ এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এটার কিন্তু আরেকটা নামও আছে। কি নাম? একে দিল্লি চুক্তি বা ডেলি প্যাক্টও বলা হয়।
আচ্ছা, তো এই চুক্তির ফলাফল কি হয়েছিল? এর ফলে ভারতীয় জাতীয় কংগ্রেস আইন অমান্য আন্দোলন সাময়িকভাবে স্থগিত রাখতে রাজি হয়, আর এর বিনিময়ে গান্ধীজি লন্ডনে আয়োজিত দ্বিতীয় গোলটেবিল বৈঠকে যোগ দিতে সম্মত হন, কংগ্রেসের একমাত্র প্রতিনিধি হিসেবে। বুঝেছি। এখানে সরোজিনী নাইডুর একটা বিখ্যাত উক্তি আছে না? হ্যাঁ, ঠিক ধরেছ। সরোজিনী নাইডু এই চুক্তির পর গান্ধীজি এবং লর্ড আরউইনকে দ্য টু মহাত্মাস বা দুই মহাত্মা বলে অভিহিত করেছিলেন। দারুণ। চলো পরের প্রশ্ন। প্রশ্ন নম্বর 14। সীমান্ত গান্ধী বা ফ্রন্টিয়ার গান্ধী নামে কে পরিচিত ছিলেন? অপশনগুলো দেখি। এ মৌলানা আবুল কালাম আজাদ, বি খান আব্দুল গফফার খান, সি মোহাম্মদ আলী জিন্নাহ, ডি শওকত আলী। এটা খুব পরিচিত একটা প্রশ্ন। সঠিক উত্তর হলো অপশন বি, খান আব্দুল গফফার খান। হ্যাঁ, খান আব্দুল গফফার খান। তার সংগঠনটার নাম কি ছিল? তিনি উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে খোদাই খিদমতগার নামে একটি অহিংস দল গঠন করেন। খোদাই খেদমতগার মানে ঈশ্বরের সেবক। একদম। আর এই দলের সদস্যরা লাল রঙের পোশাক পরতেন বলে একে লাল কুর্তা বাহিনীও বলা হতো। বাহ। আর তার ব্যাপারে একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য হলো তিনি একমাত্র পাকিস্তানি নাগরিক যিনি ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন পেয়েছিলেন। তাই নাকি? কত সালে? 1987 সালে। তিনি গান্ধীজির অহিংস নীতির একনিষ্ঠ অনুগামী ছিলেন এবং আমৃত্যু ভারত বিভাজনের বিরোধিতা করে গেছেন। অসাধারণ একজন ব্যক্তিত্ব। আচ্ছা, পরের প্রশ্ন। প্রশ্ন নম্বর 15। 1932 সালে পুনা চুক্তি বা পুনা প্যাক্ট কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? অপশনস: এ গান্ধীজি ও লর্ড আরউইন, বি গান্ধীজি ও বি আর আম্বেদকর, সি জওহরলাল নেহরু ও সুভাষচন্দ্র বসু, ডি আম্বেদকর ও ম্যাকডোনাল্ড। পুনা চুক্তি এটাও একটা খুব গুরুত্বপূর্ণ চুক্তি। এটা হয়েছিল অপশন বি, গান্ধীজি ও বি আর আম্বেদকরের মধ্যে। ঠিক। এটা কোথায় স্বাক্ষরিত হয়েছিল? এটা 1932 সালের 24শে সেপ্টেম্বর পুনের ইয়ারওয়ার্দা জেলে স্বাক্ষরিত হয়েছিল। গান্ধীজি তখন সেখানেই বন্দী ছিলেন। আচ্ছা, কিন্তু এই চুক্তিটা হওয়ার কারণ কি ছিল? কারণটা ছিল ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ডের সাম্প্রদায়িক বাটোয়ারা বা কমিউনাল অ্যাওয়ার্ড। সেখানে তো অনুন্নত শ্রেণীর জন্য পৃথক নির্বাচন মণ্ডলীর ব্যবস্থা করা হয়েছিল। হ্যাঁ, আর এর প্রতিবাদেই গান্ধীজি জেলে অনশন শুরু করেন। সেই অনশন ভাঙানোর জন্যই এই চুক্তি হয়। তাহলে চুক্তিতে কি শর্ত ছিল? চুক্তির ফলে ডক্টর বি আর আম্বেদকর অনুন্নত শ্রেণীর জন্য পৃথক নির্বাচনের দাবি ত্যাগ করেন। তার বিনিময়ে প্রাদেশিক আইনসভাগুলিতে তাদের জন্য সংরক্ষিত আসনের সংখ্যা 71 থেকে বাড়িয়ে 148 করা হয়। মানে প্রায় দ্বিগুণেরও বেশি। হ্যাঁ। চল পরের প্রশ্ন। প্রশ্ন নম্বর 16। করেঙ্গে ইয়া মরেঙ্গে বা ডু অর ডাই এই স্লোগানটি কোন আন্দোলনের সাথে যুক্ত? অপশনগুলো সহজ। এ অসহযোগ আন্দোলন, বি আইন অমান্য আন্দোলন, সি ভারত ছাড়ো আন্দোলন, ডি স্বদেশী আন্দোলন। এটা তো আমাদের সবারই জানা উচিত। এর উত্তর হলো অপশন সি, ভারত ছাড়ো আন্দোলন। একদম। গান্ধীজি সেই বিখ্যাত ডাক। হ্যাঁ, 942 সালের 8ই অগস্ট বোম্বাইয়ের গোয়ালিয়া ট্যাঙ্ক ময়দান থেকে গান্ধীজি এই ডাক দেন। তিনি বলেন, করেঙ্গে ইয়া মারেঙ্গে। এই আন্দোলনটার আরেকটা নামও আছে, তাই না? হ্যাঁ, একে অগস্ট বিপ্লব বা অগস্ট ক্রান্তিও বলা হয়। ব্রিটিশদের প্রতিক্রিয়া কি ছিল? তারা তো সঙ্গে সঙ্গে অ্যাকশন নেয়। অপারেশন জিরো আওয়ার নামে একটা অভিযান শুরু করে। গান্ধীজি, নেহরু, পটেল সহ কংগ্রেসের সমস্ত শীর্ষ নেতাকে গ্রেফতার করা হয়। তাহলে তো আন্দোলন নেতৃত্বহীন হয়ে পড়েছিল। হ্যাঁ, কিন্তু আন্দোলন থেমে যায়নি। উষা মেহতার মতো বিপ্লবীরা গোপনে রেডিও স্টেশন চালিয়ে আন্দোলনের বার্তা প্রচার করেছিলেন। দারুণ। এবার পরের প্রশ্ন। প্রশ্ন নম্বর 17। 1946 সালের ক্যাবিনেট মিশনের সদস্য কারা ছিলেন? অপশন এ প্যাথিক লরেন্স, স্ট্যাফোর্ড ক্রিপস, এভি আলেকজান্ডার, অপশন বি লর্ড মাউন্টব্যাটেন, জওহরলাল নেহরু, পটেল, অপশন সি চার্চিল, অ্যাটলি, সাইমন, আর ডি ক্রিপস, ওভেল, লিনলিথগো। ক্যাবিনেট মিশন এটা ক্ষমতা হস্তান্তরের ঠিক আগের পর্যায়ে। এর সঠিক উত্তর হল অপশন এ, প্যাথিক লরেন্স, স্ট্যাফোর্ড ক্রিপস এবং এভি আলেকজান্ডার। আচ্ছা, এই মিশনের প্রধান উদ্দেশ্য কি ছিল? এর প্রধান দুটো উদ্দেশ্য ছিল। এক, ভারতীয়দের হাতে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া ঠিক করা, আর দুই, ভারতের জন্য একটি সংবিধান রচনার জন্য সংবিধান সভা বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন করা। তার মানে আমাদের গণপরিষদ এই মিশনের প্রস্তাব অনুসারে গঠিত হয়েছিল। একদম ঠিক। এই গণপরিষদই পরবর্তীকালে ভারতের সংবিধান রচনা করে। আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো, এই মিশন কিন্তু মুসলিম লীগের পৃথক পাকিস্তান রাষ্ট্রের দাবিকে সরাসরি নাকচ করে দিয়েছিল। ও, এটা তো খুব ইন্টারেস্টিং। বেশ, এবার 18 নম্বর প্রশ্ন। গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন? অপশনসগুলো হলো এ লালা হরদয়াল, বি রাসবিহারী বসু, সি ভগৎ সিং, ডি ভি ডি সাভারকর।
গদের পার্টি এটা ভারতের বাইরের বিপ্লবী আন্দোলনগুলোর মধ্যে অন্যতম। এর প্রতিষ্ঠাতা ছিলেন অপশন এ লালা হরদয়াল। ঠিক, যদিও তিনি প্রধান সংগঠক ছিলেন, এর সভাপতি কিন্তু অন্য একজন ছিলেন। হ্যাঁ, এর প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন সোহন সিং ভাকনা। লালা হরদয়াল ছিলেন অন্যতম প্রধান সংগঠক। আর এটা কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? 1913 সালে আমেরিকার স্যান ফ্রান্সিসকো শহরে। গদর একটা উর্দু শব্দ যার অর্থ হল বিদ্রোহ। আচ্ছা, তাদের উদ্দেশ্য ছিল সশস্ত্র বিপ্লবের মাধ্যমে ভারতকে স্বাধীন করা। তারা গদর নামে একটি সাপ্তাহিক পত্রিকাও প্রকাশ করত। বেশ, চলো প্রায় শেষের দিকে আমরা। প্রশ্ন নম্বর 19, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? অপশনস: এ চক্রবর্তী রাজাগোপালাচারী, বি রাজেন্দ্র প্রসাদ, সি লর্ড মাউন্ট ব্যাটেন, ডি লর্ড ওভেল। এই প্রশ্নটাতে কিন্তু অনেকেই ভুল করে। হ্যাঁ, একটা সূক্ষ্ম পার্থক্য আছে। সঠিক উত্তর হল অপশন সি লর্ড মাউন্ট ব্যাটেন। 1947 সালে ভারত স্বাধীন হওয়ার পর তিনি প্রথম গভর্নর জেনারেল ছিলেন। আর যে ভুলটার কথা আমরা বলছিলাম, সেটা হলো, ভুলটা হয় যখন প্রশ্ন করা হয় স্বাধীন ভারতের প্রথম এবং শেষ ভারতীয় গভর্নর জেনারেল কে। তখন উত্তরটা কি হবে? তখন উত্তর হবে চক্রবর্তী রাজাগোপালাচারী। এই দুটো প্রশ্নের মধ্যে পার্থক্যটা মনে রাখা খুব জরুরি। আর ডক্টর রাজেন্দ্র প্রসাদ? ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন ভারতের গণপরিষদের সভাপতি এবং পরবর্তীকালে স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি। একদম পরিষ্কার। চলো প্রশ্ন নম্বর 20, 1916 সালে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে কোন চুক্তি স্বাক্ষরিত হয়? অপশনগুলো হলো: এ পুনা চুক্তি, বি লখনৌ চুক্তি, সি দিল্লি চুক্তি, ডি লাহোর চুক্তি। 1916 সাল, কংগ্রেস আর মুসলিম লীগ একসাথে। এটা হলো অপশন বি লখনৌ চুক্তি। হ্যাঁ, লখনৌ চুক্তি। এই অধিবেশনটাও খুব গুরুত্বপূর্ণ ছিল, তাই না? খুবই গুরুত্বপূর্ণ। এর সভাপতি ছিলেন অম্বিকাচরণ মজুমদার। আর এই অধিবেশনেই কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থী গোষ্ঠীর পুনর্মিলন ঘটেছিল। আর এই চুক্তির পিছনে প্রধান ভূমিকা কাদের ছিল? এর পেছনে প্রধান ভূমিকা পালন করেছিলেন বাল গঙ্গাধর তিলক এবং মোহাম্মদ আলী জিন্নাহ। জিন্নাহ? হ্যাঁ, আর এই চুক্তির ফলে যে হিন্দু মুসলিম ঐক্যের পরিবেশ তৈরি হয়েছিল, তার জন্য সরোজিনী নাইডু জিন্নাহকে অ্যাম্বাসেডর অফ হিন্দু মুসলিম ইউনিটি বা হিন্দু মুসলিম ঐক্যের দূত উপাধি দেন। ভাবা যায়? ইতিহাস সত্যি অদ্ভুত। প্রশ্ন নম্বর 21, প্রশ্নটা হলো, কাকে ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান বা ভারতের মহান বৃদ্ধ বলা হয়? খুব পরিচিত একটা প্রশ্ন। হ্যাঁ, অপশনগুলো বলছি: এ বাল গঙ্গাধর তিলক, বি দাদাভাই নওরোজি, সি সুরেন্দ্রনাথ ব্যানার্জি, আর ডি ফিরোজ শাহ মেহতা। এটা আমার মনে হয় সবাই উত্তরটা জানে। সঠিক উত্তর হলো বি দাদাভাই নওরোজি। একদম ঠিক। কিন্তু শুধু এই উপাধিটা জানলেই তো হবে না, ওনার অবদানটা বিশাল। ঠিক তাই। দাদাভাই নওরোজিকে বুঝতে হলে প্রথমেই যে বিষয়টা মাথায় রাখতে হবে, তিনি কিন্তু প্রথম ভারতীয় যিনি ব্রিটিশ পার্লামেন্টের হাউস অফ কমন্সের সদস্য হয়েছিলেন। ভাবা যায় যে ব্রিটিশরা আমাদের শাসন করছে, তাদেরই পার্লামেন্টে বসে তাদের নীতির সমালোচনা করছেন একজন ভারতীয়। এক্স্যাক্টলি। আর শুধু তাই নয়, উনি তো কোনো ফাঁকা বলি দেননি। উনি তথ্য দিয়ে, ডেটা দিয়ে কথা বলতেন। তার বিখ্যাত বইটার কথা তো বলতেই হয়, পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। হ্যাঁ, এই বইতেই তিনি প্রথম সম্পদ নির্গমন তত্ত্ব বা ড্রেন অফ ওয়েলথ থিওরিটা তুলে ধরেন। উনি প্রথম চোখে আঙুল দিয়ে দেখালেন যে কিভাবে ভারত থেকে সম্পদ ব্রিটেনে চলে যাচ্ছে। একদম। এর আগে পর্যন্ত ধারণাটা এত স্পষ্ট ছিল না, আর কংগ্রেসের সঙ্গেও তার যোগাযোগ খুব গভীর ছিল। তিনি 3 বার 1886, 1893 এবং 1906 সালে কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। দারুণ। তাহলে চলো পরের প্রশ্নে যাই। প্রশ্ন 22, 1923 সালে স্বরাজ দল বা স্বরাজ পার্টি কে প্রতিষ্ঠা করেন? এটাও খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অসহযোগ আন্দোলনের ঠিক পরের ঘটনা। হ্যাঁ, অপশনগুলো হলো: এ জওয়াহরলাল নেহরু ও সুভাষচন্দ্র বসু, বি মহাত্মা গান্ধী ও বল্লভভাই প্যাটেল, সি চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহরু, এবং ডি লালা লাজপত রায় ও বিপিন চন্দ্র পাল। এখানে সঠিক উত্তর হল সি চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহরু। আচ্ছা, এই স্বরাজ দলটা কেন তৈরি হয়েছিল? এর পেছনের কারণটা কি ছিল? আসলে চৌরি চৌরার ঘটনার পর গান্ধীজি যখন অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিলেন, তখন কংগ্রেসের ভেতরে একটা মতবিরোধ তৈরি হয়। হ্যাঁ, একটা অংশ তো বেশ হতাশ হয়েছিল। ঠিক। চিত্তরঞ্জন দাস, মতিলাল নেহরুরা মনে করছিলেন যে আইনসভা বয়কট করাটা ঠিক হচ্ছে না। তাদের কৌশল ছিল নির্বাচনে জিতে আইনসভার ভেতরে ঢুকতে হবে, আর তারপর ভেতর থেকে সরকারি কাজে বাধা দিতে হবে। একদম সিস্টেমের ভেতরে ঢুকেই সিস্টেমকে অকেজো করে দেওয়া। এই উদ্দেশ্যে 1923 সালে স্বরাজ দল তৈরি হয়।
চিত্তরঞ্জন দাস ছিলেন সভাপতি আর মতিলাল নেহেরু সম্পাদক। চিত্তরঞ্জন দাস মানে আমাদের দেশবন্ধু। হ্যাঁ, আমাদের দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। দারুণ ব্যাখ্যা। চলো পরের প্রশ্ন। প্রশ্ন নম্বর 23। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? এই প্রশ্নটাতে কিন্তু একটা ছোট্ট ট্রিক আছে। ঠিক, অপশনগুলো আগে বলে নি। এ সরোজিনী নাইডু, বি নেলি সেনগুপ্তা, সি অ্যানি বেসান্ত, আর ডি কস্তুরবা গান্ধী। এখানে সঠিক উত্তর হবে সি, অ্যানি বেসান্ত। অ্যানি বেসান্ত। হ্যাঁ, তিনি 1917 সালের কলকাতা অধিবেশনে কংগ্রেসের সভাপতি হয়েছিলেন। কিন্তু মনে রাখতে হবে তিনি জাতিতে একজন আইরিশ মহিলা ছিলেন। এই পয়েন্টে আমি বলতে যাচ্ছিলাম, প্রশ্নটা যদি একটু ঘুরিয়ে দেওয়া হয়। ঠিক, যদি প্রশ্ন আসে প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে, তখন কিন্তু উত্তরটা পাল্টে যাবে। তখন উত্তর হবে সরোজিনী নাইডু। একদম। সরোজিনী নাইডু 1925 সালের কানপুর অধিবেশনে সভাপতিত্ব করেন। এই ছোট্ট পার্থক্যটা পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। আর অ্যানি বেসান্ত ভারতে হোম রুল লীগ আন্দোলনেরও একজন প্রধান নেত্রী ছিলেন। অবশ্যই। চলো এবার একটু বিপ্লবের দিকে যাওয়া যাক। প্রশ্ন নম্বর 24। 1930 সালে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নায়ক কে ছিলেন? বাংলার ইতিহাসের একটা স্বর্ণোজ্জ্বল অধ্যায়ে। অপশনগুলো হলো এ বাঘা যতীন, বি সূর্য সেন, সি ভগৎ সিং, আর ডি রাসবিহারী বসু। এর উত্তরটা আমাদের সবার জানা, বি সূর্য সেন। মাস্টারদা সূর্য সেন। হ্যাঁ, মাস্টারদা। তিনি তো শুধু একজন ব্যক্তি নন, একটা প্রতিষ্ঠান। তিনি ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি বা IRA নামে একটা বিপ্লবী দলও তৈরি করেছিলেন। আর তাদের পরিকল্পনাটাও তো ছিল বিরাট, শুধু অস্ত্র লুট নয়। না না, শুধু অস্ত্র লুট নয়, তাদের লক্ষ্য ছিল চট্টগ্রামকে ব্রিটিশ শাসন থেকে মুক্ত করে একটা অস্থায়ী স্বাধীন সরকার প্রতিষ্ঠা করা। এটা ছিল সরাসরি ব্রিটিশদের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ। এই অভিযানের আরেকটা অসাধারণ দিক ছিল নারী বিপ্লবীদের অংশগ্রহণ। অবশ্যই, প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্ত, তাদের অবদান ভোলার নয়। দুর্ভাগ্যবশত 1934 সালে ব্রিটিশ সরকার মাস্টারদাকে ফাঁসি দেয়, কিন্তু তার আত্মত্যাগ বৃথা যায়নি। একদম। এবার আসি পরের প্রশ্নে। প্রশ্ন 25। মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয়? ভারতের ইতিহাসের গতিপথ নির্ধারণে এই ঘটনাটার একটা বড় ভূমিকা আছে। অপশনগুলো হলো এ 1905, বি 1906, সি 1907, আর ডি 1909। সঠিক উত্তর হল বি 1906। 1906 সাল। আচ্ছা, এটা কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? এটা প্রতিষ্ঠিত হয়েছিল ঢাকায়, ঢাকার নবাব সলিমুল্লাহর উদ্যোগে। আর এর প্রথম সভাপতি কে ছিলেন? মুসলিম লীগের প্রথম সভাপতি ছিলেন আগা খান। আর এই মুসলিম লীগই কিন্তু পরবর্তীকালে মানে 1940 সালে তাদের লাহোর অধিবেশনে প্রথমবার একটা পৃথক রাষ্ট্র পাকিস্তানের দাবি তোলে, যেটা ভারতের ভবিষ্যৎকে পুরোপুরি বদলে দেয়। ঠিক। বেশ, পরের প্রশ্ন 26 নম্বর। এটা একটা বিখ্যাত উক্তি নিয়ে। কে ক্রিপস মিশনের প্রস্তাবকে এ পোস্ট ডেটেড চেক অন আ ক্রাম্বলিং ব্যাংক বলেছিলেন? খুব বিখ্যাত একটা কথা। অপশনগুলো দিচ্ছি। এ জওয়াহরলাল নেহরু, বি মহাত্মা গান্ধী, সি সুভাষচন্দ্র বসু, এবং ডি মৌলানা আজাদ। এর সঠিক উত্তর হল বি মহাত্মা গান্ধী। আচ্ছা, এই ক্রিপস মিশনটা ভারতে এসেছিল কবে? এটা এসেছিল 1942 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় স্যার স্ট্যাফোর্ড ক্রিপসের নেতৃত্বে। আর তাদের প্রস্তাবে এমন কি ছিল যে গান্ধীজি এতটা কড়া ভাষায় সমালোচনা করলেন? আসলে ওরা বলছিল যে যুদ্ধের পরে ভারতকে ডোমিনিয়ন স্ট্যাটাস বা স্বায়ত্ত শাসন দেওয়া হবে। কিন্তু ততদিনে তো ভারতের দাবি পূর্ণ স্বরাজ। একদম। তাই এই প্রস্তাবটা ছিল অনেকটাই কম। আর ক্রাম্বলিং ব্যাংক বা ফেল করতে বসা ব্যাংক কথাটা ছিল ব্রিটিশ সাম্রাজ্যকে নিয়ে একটা মোক্ষম মন্তব্য। মানে যে সাম্রাজ্য নিজেই ডুবে যাচ্ছে তাদের ভবিষ্যতের প্রতিশ্রুতির কোনো দাম নেই। ঠিক তাই। আর এই মিশনের ব্যর্থতার পরেই কিন্তু গান্ধীজি ভারত ছাড়ো আন্দোলনের ডাক দিয়েছিলেন। খুব সুন্দরভাবে কানেক্ট করলে। চলো প্রশ্ন নম্বর 27। সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? নরমপন্থী রাজনীতির একটা খুব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। অপশনগুলো হলো এ বাল গঙ্গাধর তিলক, বি গোপালী কৃষ্ণ গোখলে, সি লালা লাজপত রায়, এবং ডি এ ও হিউম। এর সঠিক উত্তর বি গোপাল কৃষ্ণ গোখলে। গোপাল কৃষ্ণ গোখলে? হ্যাঁ, তিনি 1905 সালে পুনেতে এই সংস্থাটি প্রতিষ্ঠা করেন। এর উদ্দেশ্যটা কি ছিল? মানে নামটা তো বেশ ইন্টারেস্টিং। উদ্দেশ্যটা ছিল খুব মহৎ, দেশের সেবা করার জন্য একদল প্রশিক্ষিত যুবক তৈরি করা, যারা নিজেদের জীবন দেশের নানা ধরনের সেবামূলক কাজে উৎসর্গ করবেন। দারুণ একটা ভাবনা। আর গোপালকৃষ্ণ গোখলের সবচেয়ে বড় পরিচয় কি জানো তো? মহাত্মা গান্ধী তাকে নিজের রাজনৈতিক গুরু বলে মনে করতেন। একদম। এই তথ্যটা প্রায়ই পরীক্ষায় আসে। ঠিক। এবার 28 নম্বর প্রশ্ন।
1940 সালে ব্যক্তিগত সত্যাগ্রহ ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ এর প্রথম সত্যাগ্রহী কে ছিলেন? এটাও গান্ধীজির একটা অভিনব আন্দোলন। অপশনগুলো বলছি: এ জওহরলাল নেহরু, বি সর্দার প্যাটেল, সি বিনোবা ভাবে এবং ডি ব্রহ্মদত্ত। এখানে সঠিক উত্তর হলো সি, বিনোবা ভাবে, আচার্য বিনোবা ভাবে। আচ্ছা, এই সত্যাগ্রহকে ব্যক্তিগত কেন বলা হতো? কারণ এটা কোনো গণ আন্দোলন ছিল না। গান্ধীজি এই আন্দোলনটা শুরু করেছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতকে জড়িয়ে নেওয়ার প্রতিবাদে। এখানে বাছাই করা ব্যক্তিরা একা একা সত্যাগ্রহ করতেন। উদ্দেশ্য ছিল যুদ্ধের বিরুদ্ধে একটা নৈতিক অবস্থান নেওয়া। ঠিক, আর বাকস্বাধীনতার অধিকার প্রতিষ্ঠা করা। প্রথম সত্যাগ্রহী তো ছিলেন বিনোবা ভাবে, আর দ্বিতীয়জন কে ছিলেন বলতে পারবে? দ্বিতীয়জন ছিলেন জওহরলাল নেহরু। একদম ঠিক। আর এই বিনোবা ভাবে কিন্তু পরবর্তীকালে বিখ্যাত ভুদান আন্দোলনেরও সূচনা করেছিলেন। দারুণ। প্রশ্ন নম্বর 29, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের তদন্তের জন্য ব্রিটিশ সরকার কোন কমিশন গঠন করেছিল? একটা কুখ্যাত ঘটনা, আর তার থেকেও কুখ্যাত একটা তদন্ত কমিশন। অপশনগুলো হলো: এ সাইমন কমিশন, বি হান্টার কমিশন, সি বাটলার কমিশন আর ডি স্যাডলার কমিশন। এর সঠিক উত্তর হলো বি, হান্টার কমিশন। হান্টার কমিশন। হ্যাঁ, 1919 সালের অক্টোবর মাসে লর্ড হান্টারের নেতৃত্বে এই কমিশন তৈরি হয়। কিন্তু এই কমিশনের রিপোর্ট তো পুরোটাই একটা প্রহসন ছিল। অবশ্যই। এই কমিটিতে 3 জন ভারতীয় সদস্য ছিলেন, কিন্তু তাদের মতামতকে কোনো গুরুত্বই দেওয়া হয়নি। জেনারেল ডায়ারকে প্রায় ক্লিনচিট দিয়ে দেওয়া হয়েছিল। আর জাতীয় কংগ্রেস কিন্তু এই হান্টার কমিশনের রিপোর্ট মেনে নেয়নি। তারা মদন মোহন মালব্যের নেতৃত্বে একটা নিজস্ব তদন্ত কমিটিও গঠন করেছিল। আচ্ছা আচ্ছা। প্রশ্ন নম্বর 30, আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এই প্রশ্নটা নিয়েও কিন্তু একটা খুব সাধারণ ভুল ধারণা আছে। ঠিক। অপশনগুলো মন দিয়ে শুনতে হবে। এ সুভাষচন্দ্র বসু, বি রাসবিহারী বসু, সি ক্যাপ্টেন মোহন সিং এবং ডি শাহনওয়াজ খান। অনেকেই হয়তো সুভাষচন্দ্র বসুর নামটাই ভাববেন, কিন্তু এখানে সঠিক উত্তর হলো সি, ক্যাপ্টেন মোহন সিং। ক্যাপ্টেন মোহন সিং। বিষয়টা একটু ব্যাখ্যা করলে ভালো হয়। অবশ্যই। আজাদ হিন্দ ফৌজের প্রথম ধারণাটা এবং এর প্রাথমিক গঠন দুটোই হয়েছিল ক্যাপ্টেন মোহন সিংয়ের নেতৃত্বে 1942 সালে সিঙ্গাপুরে। তিনি তো ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর অফিসার ছিলেন। হ্যাঁ, জাপানিদের হাতে যুদ্ধবন্দী হওয়ার পর তিনি ভারতীয় যুদ্ধবন্দীদের নিয়ে এই বাহিনীটা তৈরি করেন। পরের দায়িত্ব নেন রাসবিহারী বসু। আর সুভাষচন্দ্র বসু কখন এলেন? রাসবিহারী বসুই 1943 সালে সুভাষচন্দ্র বসুর হাতে এই বাহিনীর সম্পূর্ণ দায়িত্ব তুলে দেন। তার মানে প্রতিষ্ঠাতা মোহন সিং হলেও এর সার্থক রূপকার ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। একদম। সুভাষচন্দ্র বসুই এর নতুন নামকরণ করেন আজাদ হিন্দ ফৌজ, বিখ্যাত দিল্লি চলো স্লোগান দেন, আর ঝাঁসির রানী ব্রিগেডও তৈরি করেন। দারুণ। এই ছোট ছোট তথ্যগুলোই পরীক্ষায় পার্থক্য করে দেয়। ঠিক তাই। প্রশ্ন নম্বর 31, বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি কারা দিয়েছিলেন? অপশনগুলো হলো: এ মহাত্মা গান্ধী, বি জওহরলাল নেহরু, সি বরদৌলির মহিলারা এবং ডি সুভাষচন্দ্র বসু। এটা একটা খুব কমন প্রশ্ন এবং বেশ গুরুত্বপূর্ণ। এর সঠিক উত্তর হবে অপশন সি, বরদৌলির মহিলারা। বরদৌলির মহিলারা। আচ্ছা, এর পেছনের প্রেক্ষাপটটা যদি একটু বলেন। অবশ্যই। ঘটনাটা হলো 1928 সালের। গুজরাটের বরদৌলিতে একটা বড় কৃষক আন্দোলন হয়, যেটাকে আমরা বরদৌলি সত্যাগ্রহ নামে জানি। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। ব্রিটিশদের কর বৃদ্ধির বিরুদ্ধে হয়েছিল, তাই না? একদম। তো সেই আন্দোলনে বল্লভভাই প্যাটেল অসাধারণ নেতৃত্ব দিয়েছিলেন, আর তার এই সফল নেতৃত্বের জন্যই সেখানকার মহিলারাই তাকে ভালোবেসে সর্দার বলে ডাকতে শুরু করেন। ওহ আচ্ছা, এই উপাধিটা একেবারে সাধারণ মানুষের কাছ থেকে পাওয়া। ঠিক। যদিও কিছু ঐতিহাসিক মনে করেন যে মহিলাদের পক্ষ থেকে গান্ধীজি নিজে তাকে এই উপাধিতে ভূষিত করেছিলেন, কিন্তু উৎসটা কিন্তু ওই আন্দোলনই। ইন্টারেস্টিং। আচ্ছা, প্যাটেল সম্পর্কে আর কি কি তথ্য আমাদের মনে রাখতে হবে? দেখুন, তাকে ভারতের লৌহ মানব বা আয়রন ম্যান অফ ইন্ডিয়া বলা হয়, আর তিনি স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রীও ছিলেন। এই দুটো পয়েন্টও কিন্তু পরীক্ষার জন্য খুব জরুরি। একদম। চলো এবার পরের প্রশ্নে যাই। প্রশ্ন নম্বর 32, কোন আইনকে কালা কানুন বা ব্ল্যাক অ্যাক্ট বলা হতো? অপশনগুলো হলো: এ ইলবার্ট বিল, বি রাওলাট আইন, সি ভার্নাকুলার প্রেস অ্যাক্ট আর ডি পিটস ইন্ডিয়া অ্যাক্ট। কালা কানুন নামটা শুনলেই বোঝা যায় যে আইনটা কতটা ভয়ঙ্কর ছিল। এর সঠিক উত্তর হলো অপশন বি, রাওলাট আইন। রাওলাট আইন?
এটা তো 1919 সালের ঘটনা। হ্যাঁ, একদম ঠিক। বিচারপতি সিডনি রাউলাটের নেতৃত্বে একটা কমিটি গঠন করা হয় আর তারই সুপারিশে এই আইনটা পাশ হয়। কিন্তু আইনটাতে ঠিক কি ছিল যে একে কালা কানুন বলা হলো? আসলে এই আইনটা পুলিশকে একটা সাংঘাতিক ক্ষমতা দিয়েছিল। তারা কোনো পরোয়ানা ছাড়াই শুধুমাত্র সন্দেহের বশে যে কাউকে গ্রেফতার করতে পারত। মানে কোনো বিচার ছাড়া? হ্যাঁ, এবং শুধু তাই নয়, বিনা বিচারে অনির্দিষ্ট কালের জন্য আটকে রাখারও ক্ষমতা দেওয়া হয়েছিল। কোনো আত্মপক্ষ সমর্থনেরও সুযোগ ছিল না। সর্বনাশ! এই জন্যই তো মতিলাল নেহরু বলেছিলেন, নো দলিল, নো ওয়াকিল, নো আপিল। ঠিক ধরেছেন, মানে কোনো দলিল নেই, উকিল নেই, আপিলেরও সুযোগ নেই। আর এই আইনের বিরুদ্ধেই তো গান্ধীজি দেশ জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছিলেন। একদম, এটাই ছিল গান্ধীজির নেতৃত্বে প্রথম সর্বভারতীয় সত্যাগ্রহ। আচ্ছা, এবার আসি পরের প্রশ্নে। প্রশ্ন নম্বর 33। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ইংরেজ বা ইউরোপীয় সভাপতি কে ছিলেন? অপশনগুলো হল এ ও হিউম, বি জর্জ ইউল, সি উইলিয়াম ওয়েডাবার্ন, ডি অ্যালফ্রেড ওয়েব। এটা একটা প্রশ্ন যেখানে অনেকেই ভুল করে। অনেকেই ভাবে উত্তরটা হবে এ ও হিউম। কিন্তু হিউম তো প্রতিষ্ঠাতা ছিলেন, তাই না? ঠিক। অ্যালেন অক্টেভিয়ান হিউম কংগ্রেসের প্রতিষ্ঠাতা এবং সাধারণ সম্পাদক ছিলেন, কিন্তু তিনি কখনো সভাপতি হননি। তাহলে সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হলো অপশন বি, জর্জ ইউল। তিনি 1888 সালের এলাহাবাদ অধিবেশনে কংগ্রেসের সভাপতিত্ব করেন। জর্জ ইউল। আচ্ছা, তারপরে কি আর কোনো ইউরোপীয় সভাপতি হয়েছিলেন? হ্যাঁ, হয়েছিলেন। জর্জ ইউলের পর উইলিয়াম ওয়েডাবার্ন, স্যার হেনরি কটন এরাও কংগ্রেসের সভাপতি হয়েছিলেন। বেশ, চলো পরের প্রশ্নে যাই। প্রশ্ন নম্বর 34। 1925 সালের কাকুরি ট্রেন ডাকাতি মামলায় কোন বিপ্লবী সংগঠনের হাত ছিল? অপশনগুলো এ অনুশীলন সমিতি, বি গদর পার্টি, সি হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন, আর ডি ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ। কাকুরি ট্রেন ডাকাতি ভারতের স্বাধীনতা সংগ্রামের একটা খুবই রোমাঞ্চকর অধ্যায়। এর সাথে যুক্ত ছিল অপশন সি, হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন বা এইচআরএ। এই ঘটনাটা ঠিক কবে আর কোথায় ঘটেছিল? এটা ঘটেছিল 1925 সালের 9ই আগস্ট। লখনৌয়ের কাছে কাকুরি বলে একটা স্টেশন আছে, সেখানে। আর এর মূল পরিকল্পনাকারী কারা ছিলেন? এর পেছনে মূল মস্তিষ্ক ছিলেন রামপ্রসাদ বিসমিল এবং আশফাক উল্লাহ খাঁ। এই মামলার পরিণতি কি হয়েছিল? এটা তো খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, খুবই দুঃখজনক পরিণতি। এই মামলায় রামপ্রসাদ বিসমিল, আশফাক উল্লাহ খাঁ, রোশন সিং এবং রাজেন্দ্র লাহেরি এই 4 জন মহান বিপ্লবীর ফাঁসি হয়। আচ্ছা, তবে একজন তো পালিয়ে যেতে সক্ষম হয়েছিলেন, তাই না? একদম, তিনি হলেন চন্দ্রশেখর আজাদ। তিনি পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যান এবং পরেও বিপ্লবী কার্যাবলী চালিয়ে গিয়েছিলেন। অসাধারণ। চলো পরের প্রশ্ন। প্রশ্ন নম্বর 35। 1916 সালে বাল গঙ্গাধর তিলক কোথায় হোম রুল লীগ প্রতিষ্ঠা করেন? অপশন এ মাদ্রাজ, বি মুম্বাই, সি পুনে বেলগাঁও এবং ডি কলকাতা। হোম রুল লীগ, এটা নিয়ে দুটো তথ্য মনে রাখতে হবে, কারণ দুজন নেতা এর সাথে যুক্ত ছিলেন। হ্যাঁ, তিলক আর অ্যানি বেসান্ত। ঠিক। তো প্রশ্নের উত্তরটা হলো অপশন সি, পুনে বেলগাঁও। তিলক 1916 সালের এপ্রিলে পুনে বা বেলগাঁও থেকে তার হোম রুল আন্দোলন শুরু করেন। আর অ্যানি বেসান্ত? অ্যানি বেসেন্ট একই বছরে, মানে 1916 সালের সেপ্টেম্বরে মাদ্রাজের আদিয়ার থেকে তার আন্দোলন শুরু করেছিলেন। দুজনের কাজের এলাকাও তো আলাদা ছিল, তাই না? হ্যাঁ, তিলকের কাজের কেন্দ্র ছিল মূলত মহারাষ্ট্র আর কর্ণাটক, আর অ্যানি বেসান্তের কাজের ক্ষেত্র ছিল ভারতের বাকি অংশগুলো। আর এই আন্দোলনের মূল উদ্দেশ্যটা কি ছিল? মূল উদ্দেশ্য ছিল ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে থেকে স্বায়ত্ত শাসন বা স্বশাসন লাভ করা। পরিষ্কার। চলো এবার 36 নম্বর প্রশ্নে। নেহেরু রিপোর্ট কত সালে পেশ করা হয়? অপশন এ 1927, বি 1928, সি 1929 আর ডি 1930। নেহরু রিপোর্ট, এটা ছিল সংবিধান রচনার দিকে ভারতীয়দের প্রথম পদক্ষেপ। এটা পেশ করা হয় 1928 সালে, মানে সঠিক উত্তর অপশন বি। চ্যালেঞ্জ গ্রহণ করে মতিলাল নেহরুর নেতৃত্বে এই রিপোর্টটা তৈরি করা হয়েছিল। আচ্ছা, মানে এটা ছিল ভারতীয়দের বানানো সংবিধানের প্রথম খসড়া। হ্যাঁ, আপনি বলতে পারেন ফার্স্ট ড্রাফট। আর এতে ভারতের জন্য ডোমিনিয়ন স্টেটাস বা স্বায়ত্তশাসিত রাজ্যের মর্যাদা দেওয়ার সুপারিশ করা হয়েছিল। কিন্তু এই রিপোর্টটা নিয়ে তো কংগ্রেসের ভেতরেই মতবিরোধ হয়েছিল। ঠিক তাই। জওহরলাল নেহরু এবং সুভাষচন্দ্র বসুর মতো তরুণ নেতারা এর বিরোধিতা করেন, কারণ তারা ডোমিনিয়ন স্টেটাস চাননি। তারা চেয়েছিলেন পূর্ণ স্বরাজ বা সম্পূর্ণ স্বাধীনতা। আচ্ছা, এবার আসি প্রশ্ন নম্বর 37-এ। অগস্ট প্রস্তাব বা অগস্ট অফার ঘোষণা করার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? অপশনগুলো হলো এ লর্ড লিনলিথগো, বি লর্ড ওয়েভল, সি লর্ড ওয়েলিংটন আর ডি লর্ড মিন্টো। অগস্ট অফার, এটা ছিল 1940 সালের ঘটনা। আর সেই সময় ভারতের ভাইসরয় ছিলেন লর্ড লিনলিথগো
মানে অপশন এ। লর্ড লিনলিথগো ইনি তো সবচেয়ে দীর্ঘমেয়াদী ভাইসরয় ছিলেন, তাই না? একদম ঠিক। 1936 থেকে 1944 সাল পর্যন্ত তিনি এই পদে ছিলেন। তো এই আগস্ট প্রস্তাবে ঠিক কি বলা হয়েছিল? তখন তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে, তো ব্রিটিশরা যুদ্ধে ভারতীয়দের সহযোগিতা পাওয়ার জন্য বলল যে যুদ্ধ শেষ হলে ভারতীয়দের সংবিধান রচনার অধিকার দেওয়া হবে। কিন্তু এই প্রস্তাব কি পৃষ্যতি হয়েছিল? না, কংগ্রেস এবং মুসলিম লীগ দুদলই এই প্রস্তাবটা প্রত্যাখ্যান করেছিল, কারণ এটা আসলে পূর্ণ স্বাধীনতার কোনো প্রতিশ্রুতি ছিল না। বুঝেছি। এবার প্রশ্ন নম্বর 38। 1946 সালের 16ই আগস্ট কোন দিন হিসেবে পালিত হয়েছিল? অপশনগুলো: এ মুক্তি দিবস, বি প্রত্যক্ষ সংগ্রাম দিবস, সি স্বাধীনতা দিবস, ডি প্রজাতন্ত্র দিবস। 1946 সালের 16ই আগস্ট ভারতের ইতিহাসের একটা খুব কালো দিন। এই দিনটা পালিত হয়েছিল বি প্রত্যক্ষ সংগ্রাম দিবস বা ডিরেক্ট অ্যাকশন ডে হিসেবে। কারা এই দিনটি ডাক দিয়েছিল? মুসলিম লীগ এবং মোহাম্মদ আলী জিন্নাহ পৃথক পাকিস্তান রাষ্ট্রের দাবিতে তারা এই দিনটা পালনের ডাক দেন। আর এর ফল কি হয়েছিল? এর ফলে কলকাতায় এক ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়, যেটাকে ইতিহাসে দ্য গ্রেট ক্যালকাটা কিলিংস বলা হয়। আচ্ছা, এখানে আরেকটা অপশন আছে, মুক্তি দিবস। ওটা কি ছিল? মুক্তি দিবস বা ডে অফ ডেলিভারেন্স পালিত হয়েছিল 1939 সালে, যখন কংগ্রেসের মন্ত্রিসভাগুলো পদত্যাগ করেছিল। তখন মুসলিম লীগ এই দিনটা পালন করে। পরিষ্কার। এবার পরের প্রশ্ন, 39 নম্বর। বাংলায় প্রথম বিপ্লবী সংগঠন অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? অপশন: এ বারীন্দ্র কুমার ঘোষ, বি প্রমথনাথ মিত্র, সি বাঘা যতীন, ডি হেমচন্দ্র কাননগো। অনুশীলন সমিতি বাংলার সশস্ত্র বিপ্লবের সূতিকাগার বলা যায়। এর প্রতিষ্ঠাতা ছিলেন ব্যারিস্টার প্রমথনাথ মিত্র বা পি মিত্র, মানে সঠিক উত্তর অপশন বি। এটা কবে আর কোথায় প্রতিষ্ঠা হয়েছিল? 1902 সালে কলকাতাতে। আচ্ছা, এই সংগঠনটির নামকরণ কে করেছিলেন? নামকরণ করেছিলেন সতীশচন্দ্র বসু। আর এই সমিতির সঙ্গে কিন্তু অরবিন্দ ঘোষ এবং চিত্তরঞ্জন দাশের মতো বড় নেতারাও যুক্ত ছিলেন। বাহ, এর অনুপ্রেরণা কোথা থেকে এসেছিল? এর অনুপ্রেরণা ছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস আনন্দমঠ। বেশ, চলো আজকে শেষ প্রশ্নে আসা যাক। প্রশ্ন নম্বর 40। 1932 সালে কে সাম্প্রদায়িক বাটোয়ারা বা কমিউনাল অ্যাওয়ার্ড নীতি ঘোষণা করেন? অপশনগুলো হলো: এ লর্ড আরউইন, বি উইনস্টন চার্চিল, সি র্যামজে ম্যাকডোনাল্ড এবং ডি ক্লিমেন্ট এটলি। সাম্প্রদায়িক বাটোয়ারা ব্রিটিশদের ভাগ করো ও শাসন করো নীতির একটা চূড়ান্ত নিদর্শন। এটি ঘোষণা করেছিলেন তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামজে ম্যাকডোনাল্ড, মানে অপশন সি। এটা কবে ঘোষণা করা হয়? 16ই আগস্ট 1932। এই নীতির বিষয়বস্তু কি ছিল? এটা কেন এটা বিতর্কিত? এর মাধ্যমে মুসলিম, শিখ, খ্রিস্টানদের জন্য তো বটেই, এমনকি অনুন্নত শ্রেণী বা দলিতদের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হয়েছিল। মানে হিন্দু সমাজকে ভেঙে দেওয়ার একটা চেষ্টা। আর এর বিরুদ্ধেই তো গান্ধীজি অনশন শুরু করেছিলেন। একদম। পুনের জড়বাদা জেলে তিনি এর বিরুদ্ধে আমরণ অনশন শুরু করেন। আর সেই অনশন শেষ হয় পুনা চুক্তির মাধ্যমে, তাই তো? ঠিক তাই। গান্ধীজি এবং আম্বেদকরের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরের মাধ্যমে এই অনশন শেষ হয় এবং পৃথক নির্বাচনের বদলে আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়। দারুণ। 41। আচ্ছা, ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটির রচয়িতাকে? অপশনগুলো হলো: এ জওহরলাল নেহরু, বি মৌলানা আবুল কালাম আজাদ, সি মহাত্মা গান্ধী এবং ডি সুভাষচন্দ্র বসু। এটা একটা খুব বিখ্যাত বই। এর সঠিক উত্তর হলো অপশন বি, মৌলানা আবুল কালাম আজাদ। মৌলানা আবুল কালাম আজাদ। তো এই বইটা বা ওনার সম্পর্কে যদি কিছু এক্সট্রা তথ্য আমরা জেনে নিই। অবশ্যই। প্রথমত, মৌলানা আজাদ ছিলেন স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী। এটা তো আমরা অনেকেই জানি। হ্যাঁ, এটা খুব কমন একটা প্রশ্ন। কিন্তু যেটা হয়তো অনেকে জানেন না, তিনি ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের ইতিহাসের সবচেয়ে কম বয়সী সভাপতি। তাই নাকি? কত বছর বয়সে? মাত্র 35 বছর বয়সে। 1923 সালে তিনি সভাপতি নির্বাচিত হন। মানে ভাবা যায়। মাত্র 35। আচ্ছা। আর একটা খুব গুরুত্বপূর্ণ সময়, মানে 1940 থেকে 1946 সাল পর্যন্ত তিনি টানা কংগ্রেসের সভাপতি ছিলেন। ভারত ছাড়ো আন্দোলনের মতো বড় বড় ঘটনাগুলো তার সভাপতিত্বেই হয়েছে। বাহ। আর সবশেষে ওনার জন্মদিন 11ই নভেম্বর, দিনটা ভারতে জাতীয় শিক্ষা দিবস বা ন্যাশনাল এডুকেশন ডে হিসেবে পালন করা হয়। খুব ভালো কিছু তথ্য। চলো তাহলে পরের প্রশ্নে যাই। প্রশ্ন নম্বর 42। কাকে ভারতীয় বিপ্লববারের জননী বা মাদার অফ ইন্ডিয়ান রেভলিউশন বলা হয়? অপশনস: এ সরোজিনী নাইডু, বি অ্যানি বেসান্ত,
সি মাদাম কামা এবং ডি প্রীতিলতা ওয়াদ্দেদার? এর সঠিক উত্তর হল অপশন সি, মাদাম কামা। পুরো নাম ভিকাজি রুস্তম কামা। মাদাম কামা। আচ্ছা, ওনাকে কেন এই আখ্যা দেওয়া হয়েছিল? এর পেছনে একটা অসাধারণ ঘটনা আছে। 1907 সাল, জার্মানি স্টুটগার্ট শহর, সেখানে একটা আন্তর্জাতিক সমাজতান্ত্রিক কংগ্রেস চলছিল। আচ্ছা, আর সেই আন্তর্জাতিক মঞ্চে দাঁড়িয়ে ম্যাডাম কামা প্রথম ভারতের ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলন করেছিলেন। এটা ছিল বিদেশের মাটিতে ভারতের পতাকার প্রথম উত্তোলন। এটা তো একটা বিশাল ব্যাপার। অবশ্যই। তিনি শুধু পতাকা তুলেই থামেননি, তিনি প্যারিসে বিপ্লবীদের নিয়ে প্যারিস ইন্ডিয়ান সোসাইটি নামে একটা সংগঠনও তৈরি করেন। আর ওনার পতাকায় তো একটা বিশেষত্ব ছিল, তাই না? হ্যাঁ, ঠিক ধরেছ। পতাকার মাঝখানে দেবনাগরী হরফে বন্দে মাতরম কথাটা লেখা ছিল। বাহ, বন্দে মাতরম থেকেই পরের প্রশ্নটা চলে আসে। একদম। প্রশ্ন নম্বর 43। ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম বন্দে মাতরম গানটি গাওয়া হয়? অপশনগুলো হল এ 1886 কলকাতা, বি 1896 কলকাতা, সি 1901 কলকাতা, ডি 1911 কলকাতা। এখানেও উত্তরটা হলো কলকাতা। সঠিক অপশন বি 1896 সালের কলকাতা অধিবেশন। 1896 কলকাতা। আচ্ছা, এই অধিবেশনটা নিয়ে কিছু বলা যাক। হ্যাঁ, প্রথমত গানটা তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাস থেকে নেওয়া। ঠিক। কিন্তু সবচেয়ে অবাক করার মতো তথ্য হল এই অধিবেশনে গানটিতে সুর দিয়ে গেয়েছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর নিজে গেয়েছিলেন? হ্যাঁ, তিনি নিজে। আর এই অধিবেশনের সভাপতির নামটাও পরীক্ষায় খুব আসে। তিনি ছিলেন রহিমতুল্লাহ এম সায়ানি। রহিমতুল্লাহ এম সায়ানি। আচ্ছা। আর এই বন্দে মাতারাম গানটিকেই পরে ভারতের জাতীয় স্তোত্র বা ন্যাশনাল সঙ্গের মর্যাদা দেওয়া হয়। দারুণ। চলো এবার একটা খুব গুরুত্বপূর্ণ এবং ইমোশনাল প্রশ্নে যাওয়া যাক। প্রশ্ন নম্বর 44। ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেবের ফাঁসি কত সালে হয়েছিল? অপশনস: এ 23 মার্চ 1930, বি 23 মার্চ 1931, সি 23 মার্চ 1932, ডি 31 মার্চ 1931। তারিখটা ভারতের ইতিহাসে একটা কালো দিন। সঠিক উত্তর হল অপশন বি 23 মার্চ 1931। 23 মার্চ 1931। এই দিনটাকে তো আমরা শহীদ দিবস হিসেবে পালন করি। একদম। আর তাদের ফাঁসি হয়েছিল লাহোর ষড়যন্ত্র মামলায়। ব্রিটিশ পুলিশ অফিসার সন্ডার্সকে হত্যার অভিযোগে এই মামলাটা দায়ের করা হয়েছিল। আচ্ছা। ভগৎ সিং কিন্তু জেলে থাকাকালীন পড়াশোনাও চালিয়ে গেছেন। উনি একটা বিখ্যাত বই লিখেছিলেন, ওয়াই আই অ্যাম অ্যান এথিস্ট, মানে আমি কেন নাস্তিক। হ্যাঁ, এই বইটার কথা শুনেছি। আর ফাঁসির মঞ্চে যাওয়ার সময় তাদের মুখে স্লোগান ছিল ইনকলাব জিন্দাবাদ। বিপ্লব দীর্ঘজীবী হোক। ঠিক। অসাধারণ আত্মত্যাগ। আচ্ছা, পরের প্রশ্ন নম্বর 45। 1946 সালের নৌ বিদ্রোহ বা রয়্যাল ইন্ডিয়ান নেভি মিউটিনি কোন জাহাজে শুরু হয়েছিল? অপশনস: এ তলোয়ার, বি হিন্দুস্তান, সি গদর, ডি বিক্রান্ত। এই বিদ্রোহটা ছিল ব্রিটিশ শাসনের কফিনের শেষ পেরেকের মতো। এটা শুরু হয়েছিল অপশন এ তলোয়ার জাহাজে। HMIS তলোয়ার। হ্যাঁ, পুরো নাম হার ম্যাজেস্টিজ ইন্ডিয়ান শিপ তলোয়ার। 1946-এর 18 ফেব্রুয়ারি বোম্বাই বন্দরে এই বিদ্রোহ শুরু হয়। কারণটা কি ছিল? কারণ ছিল খুব সাধারণ, মানে খারাপ খাবার দেওয়া হতো আর ব্রিটিশ অফিসাররা ভারতীয় নাবিকদের সাথে খুব খারাপ ব্যবহার করত, বর্ণবৈষম্যমূলক আচরণ করত। আচ্ছা। বিদ্রোহের সময় নাবিকরা নিজেদের আজাদ হিন্দি বলতো, আর জাহাজে কংগ্রেস, মুসলিম লীগ আর কমিউনিস্ট পার্টির পতাকা, 3টে পতাকা একসাথে তোলা হয়েছিল। এটা তো বিশাল একটা ঐক্যের প্রতীক। ঠিক। শেষ পর্যন্ত সর্দার বল্লভভাই পটেল আর মোহাম্মদ আলী জিন্নার হস্তক্ষেপে এই বিদ্রোহ থামে। আর আত্মসমর্পণের সময় ওনারা তো একটা বিখ্যাত উক্তি করেছিলেন। হ্যাঁ, সেই কথাটা ভোলার নয়। তারা বলেছিলেন, আমরা ভারতের কাছে আত্মসমর্পণ করেছি, ব্রিটেনের কাছে নয়। অসাধারণ। চলো এবার প্রশ্ন নম্বর 46। সুভাষচন্দ্র বসুকে কে দেশনায়ক আখ্যা দিয়েছিলেন? অপশনস: এ মহাত্মা গান্ধী, বি রবীন্দ্রনাথ ঠাকুর, সি চিত্তরঞ্জন দাস, ডি অরবিন্দ ঘোষ। এই উপাধিটা দিয়েছিলেন অপশন বি রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, কোন পরিপ্রেক্ষিতে দিয়েছিলেন? 1939 সালে সুভাষচন্দ্র যখন ত্রিপুরা কংগ্রেসের দ্বিতীয়বার সভাপতি নির্বাচিত হন, তখন রবীন্দ্রনাথ ঠাকুর তাকে এই দেশনায়ক উপাধি দিয়ে সম্মান জানান। আচ্ছা, আর মহাত্মা গান্ধী সুভাষচন্দ্রকে কি বলতেন? গান্ধীজি সুভাষচন্দ্রকে বলেছিলেন প্যাট্রিয়ট অফ পেট্রিয়টস, মানে দেশপ্রেমিকদের দেশপ্রেমিক। বাহ,
আর উল্টো দিকে সুভাষচন্দ্রই কিন্তু 1944 সালে সিঙ্গাপুর রেডিও থেকে একটা ভাষণে গান্ধীকে প্রথম জাতির জনক বা ফাদার অব দ্য নেশন বলে সম্বোধন করেন। তার মানে মতপার্থক্য থাকলেও পারস্পরিক শ্রদ্ধাটা ছিল। একদম। চলো পরের প্রশ্ন 47 নম্বর। 1936 সালে সারা ভারত কিষাণ সভা বা অল ইন্ডিয়া কিষাণ সভা কোথায় গঠিত হয়? অপশনস: এ বম্বে, বি লখনৌ, সি পাটনা, ডি মাদ্রাস। কৃষকদের এই গুরুত্বপূর্ণ সংগঠনটি গঠিত হয়েছিল অপশন বি লখনৌতে। লখনৌ। আচ্ছা, এর নেতৃত্বে কারা ছিলেন? এর প্রথম সভাপতি ছিলেন স্বামী সহজানন্দ সরস্বতী। তিনি বিহারের একজন খুব বড় কৃষক নেতা ছিলেন। আচ্ছা, আর প্রথম সাধারণ সম্পাদক বা জেনারেল সেক্রেটারি ছিলেন এন.জি. রঙ্গে। আর এই সভার মূল উদ্দেশ্যটা কি ছিল? মূল উদ্দেশ্য ছিল দুটো: এক, কৃষকদের জমিদারি প্রথার শোষণ থেকে বাঁচানো, আর দুই, ব্রিটিশদের যে অত্যাচারী ভূমি রাজস্ব নীতি ছিল তার হাত থেকে কৃষকদের রক্ষা করা। বেশ, এবার 48 নম্বর প্রশ্ন। ভারত স্বাধীন হওয়ার সময় মানে 1947 সালে কংগ্রেসের সভাপতি কে ছিলেন? অপশনস: এ জওহরলাল নেহরু, বি জে.বি. কৃপালানি, সি রাজেন্দ্র প্রসাদ, ডি মৌলানা আজাদ। এটা একটা প্রশ্ন যেটা অনেকেই ভুল করে। সঠিক উত্তর হলো অপশন বি, জে.বি. কৃপালানি। জে.বি. কৃপালানি। হ্যাঁ, তিনি 1946 সালের মিরাট অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন, আর স্বাধীনতার সময়ও তিনি এই পদে ছিলেন। আচ্ছা, যদিও স্বাধীনতার কয়েক মাস পরেই 1947 সালের নভেম্বরে তিনি পদত্যাগ করেন, আর তারপরে সভাপতি হন ড রাজেন্দ্র প্রসাদ। ইন্টারেস্টিং। জে.বি. কৃপালানিকে নিয়ে আর একটা তথ্য হল, স্বাধীন ভারতের লোকসভায় প্রথম অনাস্থা প্রস্তাব বা নো কনফিডেন্স মোশন কিন্তু তিনিই এনেছিলেন 1963 সালে। বাহ, দারুণ তথ্য। চলো পরের প্রশ্নে 49 নম্বর। লাল কেল্লায় আজাদ হিন্দ ফৌজের বিচার বা আইএনএ ট্রায়ালস চলাকালীন পক্ষের আইনজীবী কে ছিলেন? আচ্ছা, অপশনস: এ ভুলাভাই দেসাই, বি তেজ বাহাদুর সাপ্রু, সি জওহরলাল নেহরু, ডি উপরের সকলেই। এর উত্তর হবে অপশন ডি, উপরের সকলেই। মানে সবাই ছিলেন? হ্যাঁ, আসলে 1945 সালে দিল্লির লালকেল্লায় আজাদ হিন্দ ফৌজের 3 জন সেনাপতি প্রেম সেগাল, শাহনওয়াজ খান আর গুরবক্স সিং ঢিলোন বিচার শুরু হয়। ঠিক। আর তাদের বাঁচানোর জন্য কংগ্রেস একটা ডিফেন্স কমিটি তৈরি করে। সেই কমিটির প্রধান আইনজীবী ছিলেন ভুলাভাই দেশাই। আর বাকিরা তাকে সাহায্য করছিলেন? একদম। তাকে সাহায্য করার জন্য ছিলেন তেজ বাহাদুর সাপ্রু, কে.এন. কাটজু আর স্বয়ং জওয়াহরলাল নেহরু। নেহরু বহু বছর পর আবার ব্যারিস্টারের কালো কোট গায়ে দিয়েছিলেন। ভাবা যায়। আর সারা দেশে এমন আন্দোলন শুরু হয়েছিল যে প্রবল জনমতের চাপে তৎকালীন ভাইসরয় লর্ড ওয়েভেল তাদের দণ্ড মওকুফ করতে বাধ্য হন। আচ্ছা, চলো আজকে শেষ প্রশ্নে চলে এসেছি। প্রশ্ন নম্বর 50। ভারতের জাতীয় সঙ্গীত জনগণমন প্রথম কবে গাওয়া হয়েছিল? অপশনস: এ 1911 সালের কলকাতা অধিবেশন, বি 1912 সালের দিল্লি অধিবেশন, সি 1919 সালের অমৃতসর অধিবেশন, ডি 1950 সালের 26 জানুয়ারি। বন্দে মাতরমের মতো এটাও প্রথম গাওয়া হয়েছিল কলকাতা অধিবেশনই। সঠিক উত্তর হল অপশন এ, 1911 সালের কলকাতা অধিবেশন। 1911 সাল তারিখটা কি ছিল? তারিখটা ছিল 27 ডিসেম্বর। আর এই অধিবেশনের সভাপতি ছিলেন বিশন নারায়ণ ধর। বিশ্বন নারায়ণ ধর। হ্যাঁ, গানটা তো আসলে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ভারত ভাগ্য বিধাতা কবিতার প্রথম স্তবক। ঠিক। আর এটিকে ভারতের গণপরিষদ বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি জাতীয় সঙ্গীত বা ন্যাশনাল অ্যান্থম হিসেবে গ্রহণ করে 1950 সালের 24 জানুয়ারি। অসাধারণ। তাহলে জাতীয় স্তোত্র আর জাতীয় সঙ্গীত দুটোই প্রথমবার কংগ্রেসের কলকাতা অধিবেশনেই গাওয়া হয়েছিল। একদম, এটাই হলো ইতিহাসের সুন্দর সংযোগ। চলো, কেমন লাগলো তোমাদের এই ক্লাসটা অবশ্যই জানাতে ভুলবে না। কিরকম বলো, কিরকম লাগলো আজকের ক্লাস সেটা কমেন্টে জানাও। আর পিডিএফ এর জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে সরাসরি যুক্ত হয়ে যাও।